প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভ সন্ধ্যা। ক্যাম্পাস বায়োলজি পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ক্যাম্পাস বায়োলজি পরিবারের পক্ষ থেকে আজই প্রথম আমরা অনলাইন ক্লাস করতে যাচ্ছি। তো আমাদের প্রথম অনলাইন ক্লাসের টপিকস হচ্ছে বোটানি, অর্থাৎ জীববিজ্ঞানের প্রথম পত্র, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান। তো আমরা আজকে বোটানির প্রথম চ্যাপ্টারের কিছু অংশ পড়ব। আমাদের বোটানি বইয়ের প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ এবং এর গঠন, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। তো এই চ্যাপ্টারের যেই অংশগুলো আমরা পড়ব, এই অংশগুলো ক্রমান্বয়ে আমরা কনটেক্সটে সজ্জিত করেছি। 1 থেকে 9 নম্বর পর্যন্ত যেই টপিকসগুলো আছে, এই টপিকসগুলাই আমরা ক্রমান্বয়ে আজকের লেকচারে পড়ব। তো আমাদের আজকের লেকচারের প্রথম টপিকস হচ্ছে কোষ কি, অর্থাৎ কোষ কাকে বলে। এই সংজ্ঞাটা আমরা অনেকেই এসএসসি তে পড়ে আসছি। তো আমরা শুরু করি আমাদের টপিকস। প্রথমত হচ্ছে কোষ কাকে বলে বা কোষ কি। জীবদেহের গঠন এবং কাজের একককে কোষ বলে। জীবদেহের গঠন এবং কাজের একককে কোষ বলে। আমি যখন কোন লাইন রিপিট করব, তোমরা আমার সাথে সাথে মনে মনে লাইনটা রিপিট করবা। এতে তোমাদের পড়া অনেকটাই জায়গায় বসে কমপ্লিট হয়ে যাবে। এবং অনেকের কাছেই বই নেই, যাদের কাছে বই নেই তারা আমার লেকচারটা একটু কষ্ট করে নোট ডাউন করবা। পরবর্তীতে বই এসে গেলে এত কিছু নোট ডাউন করতে হবে না, সবকিছুই বইতে দেওয়া আছে। ওকে, যাই হোক, এবার আমরা আমাদের পড়াতে আসি। তাহলে আমাদের প্রথমে আমরা কি বললাম, কোষ কাকে বলে? জীবদেহের গঠন এবং কাজের একককে কোষ বলে। তাহলে একক দুইটা, একটা গঠনের একক ও আরেকটা কাজের একক। এবার আসি কোষ মতবাদ। এই কোষ মতবাদটা তিনটা ভিন্ন বিজ্ঞানী তিনটা ভিন্ন সময়ে তিনটা ভিন্ন মতবাদ দেন। তাহলে আমরা প্রথমে জেনে নেব এই তিনটা ভিন্ন সময়কাল কখন ছিল। তিনটা ভিন্ন সময়কালের ভিতরে প্রথমে যে সময়কালটা ছিল, এই সময়কালটা 1961 সাল। 1961 সাল। দ্বিতীয় সময়কাল 1963 এবং এর পরবর্তীতে আরো 16 বছর পরে তৃতীয় মতবাদ আসে 1979 সালে। তাহলে আমরা প্রথমে এই তিনটা সাল জানলাম। তাহলে তিনটা সাল কি কি? প্রথমত 1961 সাল, এরপরে 1963 সাল এবং এরপরে 1979 সাল। এই তিনটা ভিন্ন সময়ে তিনটা ভিন্ন বিজ্ঞানী তিন ধরনের মতবাদ দেন। আমরা এবার বিজ্ঞানীর নাম এবং মতবাদগুলো জানবো। প্রথমত 1961 সালে যে বিজ্ঞানী মতবাদ দেন তার নাম হলো জিন ব্রাকেট। তাহলে 1961 সালে মতবাদ দেন যে বিজ্ঞানী, তার নাম কি? জিন ব্রাকেট। তাহলে 1961 সাল, বিজ্ঞানীর নাম জিন ব্রাকেট। জিন ব্রাকেট। এই জিন ব্রাকেট যে মতবাদ উপস্থাপন করেন, সেই মতবাদটা আমরা জানব। জিন ব্রাকেটের মতে কোষ কি? কোষ হলো, তোমরা সবাই আমার সাথে একটু নোট করবা, কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। গঠনগত মৌলিক একক। কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। তাহলে এই মতবাদটা কোন বিজ্ঞানী দিচ্ছেন? জিন ব্রাকেট। সালটা কত? 1961 সাল। তাহলে 1961 সালে বিজ্ঞানী জিন ব্রাকেট যে মতবাদ দেন, ওই মতবাদটা কি? কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। এই 1961 সালের ঠিক 2 বছর পরে 1963 সাল। এই 1963 সালে যে বিজ্ঞানী মতবাদ দেন তার নাম লুইস সিকেভিচ। ওনার নাম লুইস সিকেভিচ। 1963 সালের বিজ্ঞানীর নাম লুইস সিকেভিচ। লুইস সিকেভিচ। লুইস সিকেভিচের মতে কোষ মতবাদটা কি ছিল? লুইস সিকেভিচের মতে কোষ হলো জৈবিক
ক্রিয়াকলাপের মূল একক। কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের মূল একক। যা যেহেতু একটা কোষ, এই কোষের চারিদিকে একটা আবরণ থাকবে, ওই আবরণটা অর্ধভেদ্য বা বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা নির্মিত। তাহলে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের মূল একক, যা একটি অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং কোষ যে কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজনন অর্থাৎ বংশ বিস্তারে সক্ষম হয় এবং যে কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। তাহলে মতবাদটা আমরা কি পড়লাম? কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের মূল একক। এই কোষের চতুর্দিকে যেই পর্দা বা আবরণটা থাকবে, সেই আবরণটা কি নির্মিত? একটি অর্ধভেদ্য বা বৈষম্যভেদ্য ঝিল্লি নির্মিত। এবং এটা কি করতে পারে? এইটা যে কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজনন বা বংশ বিস্তার করতে সক্ষম হয়। তাহলে এই মতবাদে মূলত তিনটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কথা বিদ্যমান। প্রথমত কি? জৈবিক ক্রিয়াকলাপের মূল একক। দ্বিতীয়ত কি? এর চতুর্দিকে একটি বৈষম্যভেদ্য ঝিল্লি বা অর্ধভেদ্য ঝিল্লি বেষ্টিত। তৃতীয়ত কি? এটা যে কোনো সজীব মাধ্যম ছাড়াই বংশবিস্তার বা আত্মপ্রজননে সক্ষম। গুড। এবার আমরা যাব তৃতীয় মতবাদ। তৃতীয় মতবাদটা প্রণয়ন করা হয় 1979 সালে। এই 1979 সালে যেই বিজ্ঞানী এই মতবাদটি দেন, তার নাম হলো ডি রবার্টিস। এই যে বিজ্ঞানী ডি রবার্টিস 1979 সালে যে মতবাদটি দেন, সেই মতবাদটি কি? ডি রবার্টিসের মতে কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। কোষ হলো জীবের মৌলিক গঠনগত এবং কার্যগত একক। এই হলো তিনটা মতবাদ। তাহলে আমরা প্রথম টপিকসে যা যা পড়লাম, এই টপিকসটা একটু রিপিট করব। তোমরা সবাই একটু ভালো করে খেয়াল করে শুনবা। প্রথমে আমরা কি পড়লাম? কোষ কাকে বলে? কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। কোষ মতবাদের জন্য আমরা তিনটা সাল জানছি। প্রথম সাল 1961 সাল, দ্বিতীয় সাল 1963 সাল এবং তৃতীয় সাল 1979 সাল। 1961 সালে যেই বিজ্ঞানী মতবাদ দেন, তার নাম জিন ব্রাকেট। 1963 সালে লুইস সিকেভিচ। 1979 সালে ডি রবার্টিস। তাহলে 1961 সালে কোন বিজ্ঞানী মতবাদ দেন? জিন ব্রাকেট। ওনার মতবাদটা কি ছিল? কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। এবার সবাই একটা জিনিস খেয়াল করো।
আমরা মেইন সংজ্ঞায় পড়ছিলাম দুইটা একক, একটা গঠন ও আর একটা কাজের একক। আমাদের জিন ব্র্যাকেট তার মতবাদ অনুযায়ী কোষ কিসের একক? গঠনগত মৌলিক একক। তার মানে আমাদের মেইন সংজ্ঞার গঠন অংশটা এখানে বিদ্যমান। এবার একটু ভালো করে খেয়াল করো, আমাদের 3 নম্বর যে বিজ্ঞানী ছিল 1979 সালে ডি রবার্টিস, এই ডি রবার্টিসের মতবাদে কি কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। তার মানে কি গঠনগত এবং পরেরটা কার্যগত, অর্থাৎ কাজের একক। এই দুইটাই কি আমাদের মেইন সংজ্ঞায় আছে না, গঠন এবং কাজের একক। তাহলে খেয়াল করো, গঠনগত এবং কার্যগত দুইটাই বিদ্যমান কোথায়? দুইটাই বিদ্যমান ডি রবার্টিসের মতবাদে। শুধুমাত্র গঠনগত মৌলিক একক এইটা বিদ্যমান কোথায়? জিন ব্র্যাকেটের মতবাদে। বাকি আছে কোনটা? আমাদের 1963 সালে লুইস সিকেভিচের মতবাদ। এই মতবাদে একটু খেয়াল করো, কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের মূল একক। জৈবিক ক্রিয়াকলাপ, তার মানে কি এটা কিসের একক? এটা আমাদের কাজের একক, শুধুমাত্র কাজ। তাহলে শুধুমাত্র গঠনের মতবাদ দিছে জিন ব্র্যাকেট, শুধুমাত্র ক্রিয়াকলাপ বা কাজের মতবাদ দিছে লুইস সিকেভিচ, গঠন এবং কাজ দুইটার একত্রে মতবাদ দিছে ডি রবার্টিস। তাহলে এই যে তিনটা, এই তিনটার ভিতরে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1963 সালে লুইস সিকেভিচের মতবাদ। তাহলে এই মতবাদটা আমরা কি জানলাম? কোষ কি? কোষ হলো জীবের ক্রিয়াকলাপের মূল একক, যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যে কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। ক্লিয়ার এইটুকু? গুড। তাহলে দেখো আমরা প্রথমে কি কি পড়লাম? আমরা প্রথমে পড়লাম কোষ কি, এরপরে পড়ছি কি কোষ মতবাদ। গুড। এরপরে আমরা আমাদের পরবর্তী টপিকসে যাব। তোমরা সবাই একটু আমার সাথে নোট ডাউন করবা। আমাদের 3 নম্বর টপিকে যেটা আছে সেটা হচ্ছে নামকরণের ইতিহাস। 3 নম্বর টপিকসে নামকরণের ইতিহাস। নামকরণের ইতিহাস। এই টপিকসে আমরা কি কি পড়বো? এই টপিকসে আমরা যেটা পড়বো, প্রথমে এই যে কোষ, কোষের নামকরণ করেন কোন বিজ্ঞানী? তোমরা সবাই আমার সাথে একটু লিখো, নামকরণ। নামকরণ করেন কোন বিজ্ঞানী? নামকরণ করছে বিজ্ঞানী রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুক। এই যে বিজ্ঞানী রবার্ট হুক, উনি একজন ব্রিটিশ বিজ্ঞানী এবং প্রকৌশলী। এটার আবিষ্কার বা নামকরণের সাল হলো 1665 সাল। 1665 সাল। তাহলে নামকরণ করছে কোন বিজ্ঞানী? বিজ্ঞানী রবার্ট হুক। সালটা কত ছিল? 1665 সাল। এটার উৎস, নামকরণের উৎস কি ছিল? আচ্ছা, নামকরণের উৎস ছিল কর্কের প্রস্থচ্ছেদ। কর্কের প্রস্থচ্ছেদ অথবা কাঠের ছিপির প্রস্থচ্ছেদ। কর্কের প্রস্থচ্ছেদ বা কাঠের ছিপির প্রস্থচ্ছেদ। আচ্ছা, এবার আমরা জানবো এই যে কর্কের
প্রস্থচ্ছেদ বা কাঠের ছিপির প্রস্থচ্ছেদ এটা আসলে উনি কিভাবে পায়? দেখো, আমাদের হোমিওপ্যাথিক যে ওষুধগুলো থাকে তার ঠিক উপরে কাঠের একটা ছিপি যুক্ত থাকে। ওই কাঠের ছিপিটাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করে বা স্লাইড করে একটা অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখি, তাহলে ওখানে কিছু ছোট ছোট গহ্বর বা অঞ্চল পাওয়া যায়। প্রস্থচ্ছেদ করলে এরকম কিছু অঞ্চল আমরা পাবো। একটু ভালো করে খেয়াল করো, এই যে ছোট ছোট যে অংশগুলো আমরা পাচ্ছি, প্রতিটা অংশই কি এক একটা গহ্বরের মতো দেখতে। প্রতিটা অংশই এক একটা গহ্বরের মতো দেখতে। এই যে কাঠের ছিপির প্রস্থচ্ছেদ অথবা কর্কের প্রস্থচ্ছেদ করলে আমরা এই যে অংশগুলো পাচ্ছি, এই অংশগুলোর ভেতরে কোনো লিভিং সেল বা জীবিত অংশ বিদ্যমান নেই। এবার উৎসের পরে আমরা চলে যাব এটার অর্থ। আচ্ছা, এটা পাওয়া যায় কোথা থেকে? ল্যাটিন একটা শব্দ আছে, ল্যাটিন সেলুলা। ল্যাটিন সেলুলা শব্দ থেকে এটার অর্থ পাওয়া যায়। ল্যাটিন সেলুলা শব্দের অর্থ কি? ল্যাটিন সেলুলা শব্দের অর্থ এ স্মল কম্পার্টমেন্ট। এ স্মল কম্পার্টমেন্ট। এ স্মল কম্পার্টমেন্ট, এইটার বাংলা অর্থ ক্ষুদ্র প্রকোষ্ঠ। ক্ষুদ্র প্রকোষ্ঠ। একটু আগে খেয়াল করো, আমরা এখানে যে অংশটা আছি, এইখানে প্রতিটা অংশই কি এক একটা ক্ষুদ্র প্রকোষ্ঠ বা এক একটা ক্ষুদ্র গহ্বরের মতো। ক্লিয়ার? তাহলে এটার অর্থ পাওয়া যাবে কোথা থেকে? ল্যাটিন সেলুলার শব্দ থেকে। ল্যাটিন সেলুলার শব্দের অর্থ কি? এ স্মল কম্পার্টমেন্ট, যার অর্থ দাঁড়ায় ক্ষুদ্র প্রকোষ্ঠ। এবার হচ্ছে এই যে তথ্যগুলো আমরা পেলাম, এই তথ্যগুলো বিজ্ঞানী রবার্ট হুক কোথায় প্রকাশিত করেন বা প্রস্তাবিত করেন? এই সমস্ত তথ্যগুলি উনি মাইক্রোগ্রাফিয়া নামক একটা পুস্তকে লিপিবদ্ধ করেন। বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া নামক পুস্তকে উনি এই সকল তথ্য লিপিবদ্ধ করেন। ক্লিয়ার এটুকু? তাহলে আমরা কি কি জানলাম? প্রথমে হচ্ছে নামকরণ কে করে? নামকরণ করছেন বিজ্ঞানী রবার্ট হুক। সালটা কত ছিল? 1665 সাল। উৎস কি ছিল? কর্কের প্রস্থচ্ছেদ বা কাঠের ছিপির প্রস্থচ্ছেদ। এই যে অংশটা, এইটার নামকরণ করা হয় কোন অর্থ থেকে? কোন শব্দ থেকে? ল্যাটিন সেলুলার শব্দ থেকে। ল্যাটিন সেলুলার শব্দের অর্থ এ স্মল কম্পার্টমেন্ট, যার বাংলা অর্থ একটি ক্ষুদ্র প্রকোষ্ঠ। এই সবগুলো তথ্য উনি যেই পুস্তকে লিপিবদ্ধ করেন, সেই পুস্তকের নাম হলো মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া নামক পুস্তকে উনি এই সকল তথ্য লিপিবদ্ধ করেন। তাহলে কোষের নামকরণ করছে কোন বিজ্ঞানী? রবার্ট হুক। সালটা কত ছিল? 1665 সাল। এটার অর্থ পাওয়া যায় কোন শব্দ থেকে? ল্যাটিন সেলুলার শব্দ থেকে। ল্যাটিন সেলুলার শব্দের অর্থ কি? এ স্মল কম্পার্টমেন্ট, যার বাংলা অর্থ একটি ক্ষুদ্র প্রকোষ্ঠ। এই সবগুলো তথ্য উনি যেই পুস্তকে লিপিবদ্ধ করে, সেই পুস্তকের নাম কি? মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া। এবার তোমরা নিচে একটু এনবি দিয়ে লিখো। এটার নিচে এনবি দিয়ে লিখো। আচ্ছা, এনবি দিয়ে তোমরা কি লিখবা? রবার্ট হুক। রবার্ট হুক বোতলের যেই ছিপি ছিল বা কাঠের যেই ছিপি ছিল, ওই ছিপিতে মূলত পক্ষে যেই অংশগুলো দেখতে পান, সেগুলো শুধুমাত্রই ক্ষুদ্র প্রকোষ্ঠ ছিল। এখানে কোনো লিভিং সেল ছিল না। তার মানে কি? এই কোষগুলো মূলত পক্ষে কি ছিল? মৃত কোষ ছিল। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী অ্যান্টনি ভন লেeuwenhoek 1674 সালে জীবিত কোষ আবিষ্কার করেন। জীবিত কোষ। তাহলে জীবিত কোষ আবিষ্কার করা হয় 1674 সালে। বিজ্ঞানীর নাম কি ছিল? বিজ্ঞানীর নাম ছিল
অ্যান্টনি ভন লিউয়েনহুক, অ্যান্টনি ভন লিউয়েনহুক, অ্যান্টনি ভন লিউয়েনহুক, লিউয়েনহুক। তোমাদের নতুন বইতে ভনের জায়গায় ভ্যান লেখা আছে, সমস্যা নেই, এইগুলো প্রতি বছরই টুকটাক এদিক ওদিক থাকে, যেটাই দিবা সেটাই কারেক্ট। অ্যান্টনি ভন লিউয়েনহুক, আর নতুন বই অনুযায়ী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। ক্লিয়ার? গুড। এটা ছিল আমাদের নামকরণের ইতিহাস। এরপরে আমরা চলে যাব পরবর্তী টপিকসে। আমাদের পরবর্তী টপিক হলো সব থেকে ক্ষুদ্র কোষ, বৃহৎ কোষ এবং দীর্ঘতম কোষ কি? আমাদের টপিক নাম্বার 4। আমরা টপিক নাম্বার 4-এ প্রথমে যেটা পড়ব সেটা হলো সব থেকে ক্ষুদ্রতম কোষ। সব থেকে ক্ষুদ্র কোষ। সব থেকে ক্ষুদ্র কোষ পড়ার আগে আমরা সব থেকে ক্ষুদ্র জীবের নাম জানবো। সব থেকে ক্ষুদ্র জীবের নাম তোমরা সবাই একটু আমার সাথে লিখো। সব থেকে ক্ষুদ্র জীবের নাম মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। আর একটা আছে, সেটা হলো মাইকোপ্লাজমা মাইকোপ্লাজমা লেইডেলওয়াইড। এই দুটো হলো ক্ষুদ্রতম জীব, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম আর একটা হলো মাইকোপ্লাজমা লেইডেলওয়াইড। এই ক্ষুদ্র জীবে যেই কোষটা বিদ্যমান সেই কোষের নাম হলো মাইকোপ্লাজমা। এই মাইকোপ্লাজমাটাকেই আমরা মূলত বলি ক্ষুদ্র কোষ। তাহলে এই দুটো কি? এই দুইটা হচ্ছে ক্ষুদ্র জীবের নাম, এই দুটো ক্ষুদ্র জীব। তাহলে ক্ষুদ্র কোষ কোনটা? ক্ষুদ্র কোষ, ক্ষুদ্র কোষ হলো এই দুটো ক্ষুদ্র জীব যেই কোষ দ্বারা নির্মিত, সেই কোষটাই হলো ক্ষুদ্র কোষ। দেখো দুইটার ভেতরে কমন আছে কোনটা? মাইকোপ্লাজমা। তাহলে ক্ষুদ্র কোষ হলো মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা হলো ক্ষুদ্রতম কোষ। আচ্ছা, এবার আসি এই যে ক্ষুদ্রতম যে জীবগুলো আছে, এই ক্ষুদ্রতম জীবগুলোর সাধারণ নাম কি কি? সাধারণ নাম। ক্ষুদ্রতম জীবের যে কোষগুলো থাকবে সেই কোষের সাধারণ নাম হলো পিপিএলও, পিপিএলও। এই যে পিপিএলও, এটা পাওয়া যায় কোথা থেকে? দেখো এই নামকরণটা কিভাবে আসছে। প্রথম যে পি, এই প্রথম পিটা হলো প্লিউরো, প্লিউরো, PLEURO। পরবর্তী পিতে নিউমোনিয়া, নিউমোনিয়া, নিউমোনিয়া। এটা হচ্ছে লাইক, ওতে অর্গানিজম। প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এবার এটা একটু ভালো করে খেয়াল করো। প্রথমে যেটা আছে প্লিউরো, এই প্লিউরো শব্দটা কোথা থেকে আসছে? আমরা সবাই জানি আমাদের ফুসফুসের একটা আবরণ বা পর্দা বিদ্যমান। ফুসফুসের এই যে পর্দা বা আবরণ থাকে তার নাম হচ্ছে প্লুরা। তার নাম কি? ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা। এই যে ফুসফুসের আবরণ প্লুরা, এই ফুসফুসে যদি কোনো কারণে ব্যাকটেরিয়া বা জীবাণু প্রবেশ করে তবে ফুসফুসের আবরণ প্লুরাতে ক্ষত তৈরি হয় বা পানি জমতে পারে। তখন যেই প্রদাহটা হয় ওই প্রদাহটাকে আমরা কি বলি? ওই প্রদাহটাকে আমরা বলি হচ্ছে প্লুরেসি।
এটার কারণে আমাদের কি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এই শ্বাসকষ্টটাকে আমরা কি রূপে প্রকাশ করি, নিউমোনিয়া রূপে প্রকাশ করি। ক্লিয়ার? তাহলে খেয়াল করো, প্লিউরো এটা আসছে ফুসফুসের পর্দা বা আবরণের নাম থেকে। এইটা যদি কোনো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় তবে যে রোগটা হতে পারে সেটা কি, নিউমোনিয়া। তাহলে নামকরণটা কি, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এদের ব্যাস, সব থেকে ক্ষুদ্র যে কোষ আছে তার ব্যাস কতটুকু? ব্যাস হলো 0.1 মাইক্রোমিটার। 0.1 মাইক্রোমিটার। এরা ব্যাকটেরিয়া সদৃশ এককোষী জীব। ব্যাকটেরিয়া সদৃশ এককোষী জীব। ব্যাকটেরিয়া সদৃশ এককোষী জীব। একটু ভালো করে খেয়াল করো, এখান থেকে একটা এমসিকিউ আছে। এই যে নিউমোনিয়া, এইটা ভাইরাস ঘটিত রোগ নাকি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? দেখো উত্তরটা এখানেই আছে, ব্যাকটেরিয়া সদৃশ এককোষী জীব। তার মানে কি, এই যে নিউমোনিয়া এটা কার কারণে হবে, ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হবে। ক্লিয়ার এটুকু? তাহলে সব থেকে ক্ষুদ্র কোষে আমরা কি কি পড়লাম, ক্ষুদ্রতম জীবের নাম কি কি পড়লাম, দুইটা পড়ছি, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম আর একটা মাইকোপ্লাজমা লেইডেল ওয়াই। এই ক্ষুদ্রতম জীবে যেই ক্ষুদ্রতম কোষ বিদ্যমান তার নাম কি, মাইকোপ্লাজমা। এই যে মাইকোপ্লাজমা, এই কোষটার একটা সাধারণ নাম বিদ্যমান। সাধারণ নামটা কি, পিপিএলও। প্রথম যে পি, এই পিটা থেকে দাঁড়ায় কি, প্লিউরো। দ্বিতীয় পি থেকে নিউমোনিয়া, এল থেকে লাইক, ওতে অর্গানিজম। তাহলে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এই ক্ষুদ্রতম কোষটার ব্যাস কতটুকু, 0.1 মাইক্রোমিটার। এরা কি, ব্যাকটেরিয়া সদৃশ এককোষী জীব। এই জীবগুলো হচ্ছে ব্যাকটেরিয়া সদৃশ এককোষী জীব। এটা ছিল সব থেকে ক্ষুদ্রতম কোষ। এবার আমরা পড়ব সব থেকে বৃহৎ কোষ। তোমরা সবাই আমার সাথে একটু নোট ডাউন করবা। এবার আমরা পড়ব বৃহৎ কোষ। আচ্ছা, এবার আসি বৃহৎ কোষে। বৃহৎ কোষটা কি? দেখো তোমরা সবাই মুরগির ডিম ছিল, কিন্তু উট পাখির ডিম কি কেউ দেখছো? দেখতেও পারো কেউ, আমি জানি না, ফেসবুকের যুগ, অনেক কিছু দেখা সম্ভব। তাহলে যাই হোক, উট পাখির ডিম আমি অবশ্য দেখি নাই। তাহলে এই যে বললাম উট পাখির ডিম, এই উট পাখির ডিমটা হচ্ছে সব থেকে বৃহৎ কোষ। তাহলে সব থেকে বৃহৎ কোষ কোনটা? সব থেকে বৃহৎ কোষ হলো উট পাখির ডিম। উট পাখির ডিম। তাহলে সব থেকে বৃহৎ কোষের নাম কি? সব থেকে বৃহৎ কোষের নাম হলো উট পাখির ডিম। আচ্ছা, এই যে উট পাখির ডিম, এটা হচ্ছে সব থেকে বৃহৎ কোষ। এটার আয়তন কতটুকু? বৃহৎ কোষের আয়তন 17 into 12.5 সেন্টিমিটার। 17 into 12.5 সেন্টিমিটার। তাহলে উট পাখির ডিমের আয়তন কত? 17 into 12.5 সেন্টিমিটার। এইখানে অবশ্যই একটা কথা মনে রাখবা, পাখির ডিম, যে কোনো পাখির ডিম একটি মাত্র কোষ দ্বারা গঠিত। পাখির ডিম একটি মাত্র কোষ দ্বারা গঠিত। তাহলে বৃহৎ কোষের নাম কি? উট পাখির ডিম। এটার আয়তন কতটুকু? 17 into 12.5 সেন্টিমিটার। পাখির ডিমে কয়টা কোষ বিদ্যমান? পাখির ডিমে মাত্র একটা কোষ বিদ্যমান। এখানে অবশ্য আরো একটা বিষয় মনে রাখতে হবে, আমরা এই যে বিভিন্ন কোষগুলো, এই বিভিন্ন কোষের ম্যাক্সিমাম কোষই আণুবীক্ষণিক, অর্থাৎ খালি চোখে দেখা যায় না। দেখতে গেলে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য প্রয়োজন। তাহলে অধিকাংশ কোষই কি? আণুবীক্ষণিক। ক্লিয়ার? পাখির কোষে পাখির ডিমে কয়টা কোষ বিদ্যমান? পাখির ডিমে একটি মাত্র কোষ বিদ্যমান। গুড, এটা ছিল বৃহৎ কোষ। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দীর্ঘতম কোষ।
দীর্ঘতম কোষ কোনটা? দীর্ঘতম কোষ আমাদের শরীরে বিদ্যমান, আমাদের দেহে বিদ্যমান মোটর নিউরন। মোটর নিউরন এটা হচ্ছে দীর্ঘতম কোষ। তার মানে কি, মোটর নিউরন বা স্নায়ু কোষ এটা হলো দীর্ঘতম কোষ। এটার দৈর্ঘ্য কতটুকু? মোটর নিউরন এটার দৈর্ঘ্য 1.37 মিটার। 1.37 মিটার। ক্লিয়ার এইটুকু? 1.37 মিটার। আচ্ছা, তাহলে আমাদের এই টপিকসটা শেষ। তাহলে দেখো, আমরা 1 থেকে 4 নাম্বার পর্যন্ত যে টপিকসগুলো পড়লাম, এই টপিকসগুলো আমি একটু রিপিট করতেছি। তোমরা সবাই চোখ বন্ধ করে আমি যা বলতেছি সেটা শুধু শোনো। প্রথমে আমরা যে টপিকসটা পড়ছিলাম সেটা হলো কোষ কি, কোষ কাকে বলে। জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। কোষের মতবাদ ছিল 3টা। প্রথম সাল 1961, দ্বিতীয় সাল 1963 এবং তৃতীয় সাল 1979। 1961 সালে প্রথম যে বিজ্ঞানী মতবাদ দেন তার নাম জিন ব্র্যাকেট। মতবাদটা কি ছিল? কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। দ্বিতীয় সাল 1963, বিজ্ঞানীর নাম ছিল লুইস সিকেভিচ। তার মতবাদটা কি ছিল? কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের মূল একক। কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের মূল একক, যা একটি অর্ধবেদ্য বা বৈষম্যবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত এবং অন্য যে কোনো সজীব মাধ্যম ছাড়াই এটা আত্মপ্রজননে সক্ষম। তৃতীয় সময়কালটা ছিল 1979 সাল। এই সময় মতবাদ দেন ডি রবার্টিস। ডি রবার্টিসের মতবাদটা কি ছিল? কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। এটা ছিল কোষ মতবাদ। আমাদের পরবর্তী 3 নম্বর টপিক ছিল নামকরণের ইতিহাস। নামকরণ কে করেন? কোষের নামকরণ করেন বিজ্ঞানী রবার্ট হুক। উনি কোন দেশের বিজ্ঞানী? ব্রিটিশ বিজ্ঞানী। নামকরণের সালটা কত ছিল? 1665 সাল। এই যে নামকরণ করেন, এটার উৎস কি ছিল? কর্কের প্রস্থচ্ছেদ অথবা কাঠের ছিপির প্রস্থচ্ছেদ। এই যে প্রস্থচ্ছেদ করে উনি যে কোষগুলো দেখতে পান, তা কি জীবিত কোষ নাকি মৃত কোষ? ওই কোষগুলো ছিল শুধুমাত্রই প্রকোষ্ঠ, অর্থাৎ ওগুলো ছিল ডেড সেল বা মৃত কোষ। তার এই সবগুলো তথ্য উনি কোন পুস্তকে লিপিবদ্ধ করে যান? মাইক্রোগ্রাফিয়া নামক একটা পুস্তকে লিপিবদ্ধ করে যান। পরবর্তীতে জীবিত কোষ কে আবিষ্কার করেন? বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক। বিজ্ঞানীর নাম কি? অ্যান্টনি ভন লিউয়েনহুক। এই অ্যান্টনি ভন লিউয়েনহুক যে জীবিত কোষটা আবিষ্কার করেন, সেই আবিষ্কারের সালটা কত ছিল? সেই আবিষ্কারের সাল ছিল 1674 সাল। আবিষ্কারের সাল কত ছিল? 1674 সাল। এর পরবর্তীতে আমরা 4 নম্বর টপিকে সব থেকে ক্ষুদ্র কোষ, বৃহৎ কোষ এবং দীর্ঘতম কোষের নাম জানছি। সব থেকে ক্ষুদ্রতম কোষে আমরা কি কি পড়ছি? ক্ষুদ্রতম জীবের নাম ছিল 2টা, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম আর একটা মাইকোপ্লাজমা লেইডেল ওয়াই। এই দুটো ক্ষুদ্রতম জীবে যেই কোষ বিদ্যমান ছিল তার নাম কি ছিল? মাইকোপ্লাজমা। এই যে মাইকোপ্লাজমা কোষটা, এই কোষটার সাধারণ নাম কি? পিপিএলও। পিপিএলও এটার ফুল মিনিং কি? প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এটার ব্যাস কতটুকু ছিল? 0.1 মাইক্রোমিটার। এইটা কোন সদৃশ? ভাইরাস সদৃশ নাকি ব্যাকটেরিয়া সদৃশ? এরা ব্যাকটেরিয়া সদৃশ এককোষী জীব। ক্লিয়ার এইটুকু? এরপরে বৃহৎ কোষ আমরা একটু আগেই পড়লাম। বৃহৎ কোষের নাম কি? উট পাখির ডিম। এই যে উট পাখির ডিম, এটার আয়তন কতটুকু? 17 × 12.5 সেন্টিমিটার। পাখির ডিমে কয়টা কোষ থাকবে? মাত্র একটা কোষ বিদ্যমান। অধিকাংশ কোষগুলোই কি? আণুবীক্ষণিক। অধিকাংশ কোষগুলোই আণুবীক্ষণিক, অর্থাৎ অধিকাংশ কোষই আমরা খালি চোখে দেখতে পারবো না। ক্লিয়ার? এরপরে দীর্ঘতম কোষ। দীর্ঘতম কোষের নাম মোটর নিউরন, যা আমাদের মানব শরীরে অবস্থিত। মোটর নিউরন। নিউরন মানে কি? স্নায়ু কোষ। এটার দৈর্ঘ্য কতটুকু? 1.37 মিটার। তবে 2 বছর আগের বইতে এই মোটর নিউরনের দৈর্ঘ্য ছিল শুধুমাত্র 1 মিটার, আর নতুন বইতে 1.37 মিটার। ক্লিয়ার এটুকু? তাহলে আমাদের প্রথম 4টা টপিক পর্যন্ত পড়া হলো। এবার আমরা যাব পরবর্তী টপিক। আচ্ছা,
এবার পরবর্তী টপিকসে যাবার আগে 4 নম্বর টপিকসে একটা নোট ডাউন করবা। এই 4 নম্বর টপিকসে একটা নোট ডাউন করো। নোট ডাউন কি? লিখো, কোষের নির্দিষ্ট কোনো আকার অথবা আকৃতি থাকে না। তাহলে কোষের কি থাকবে না? আকারও থাকবে না, আবার নির্দিষ্ট কোনো আকৃতিও থাকবে না। কোষের সংখ্যা নির্ভর করে কোষের আয়তনের উপরে। তাহলে সংখ্যা নির্ভর করবে কোনটার উপরে? আকার, আকৃতি নাকি আয়তনের উপর? সংখ্যা নির্ভর করে আয়তনের উপর। যেমন কি, ধরো 80 কেজি ওজন বিশিষ্ট একটা পুরুষ, 80 কেজি ওজন বিশিষ্ট একটা পুরুষের শরীরে কোষ থাকতে পারে 6 থেকে 10 লক্ষ কোটি। কিন্তু একটা পাখির ডিমে কয়টা কোষ বিদ্যমান? একটু আগে আমরা জানছি একটা কোষ বিদ্যমান। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম? কোষের নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি থাকে না, কোষের সংখ্যা নির্ভর করে আয়তনের উপর। উদাহরণ কি? 80 কেজি ওজন বিশিষ্ট একটা পুরুষের শরীরে কোষ থাকতে পারে 6 থেকে 10 লক্ষ কোটি, তবে একটা পাখির ডিমে কোষ থাকবে শুধুমাত্র একটা। এবার আমরা আমাদের 5 নম্বর টপিকসে যাই। 5 নম্বর টপিক হলো কোষ বিদ্যা। টপিক নাম্বার 5। টপিক নাম্বার 5 হলো কোষ বিদ্যা। কোষ বিদ্যা অথবা সাইটোলজি। কোষ বিদ্যা বা সাইটোলজি। দেখো, কোষ বিদ্যা কাকে বলে? এখানে উত্তরটা দেওয়াই আছে। কোষ বিদ্যা বা সাইটোলজি কি? কোষ সম্পর্কিত বিদ্যাকেই বলা হয় কোষ বিদ্যা। কোষ সম্পর্কিত বিদ্যাকেই বলা হয় কোষ বিদ্যা। এই যে সাইটোলজি, এই সাইটোলজির জনক হলো বিজ্ঞানী রবার্ট হুক। সাইটোলজির জনক বিজ্ঞানী রবার্ট হুক। তবে এইটার আধুনিক জনক রবার্ট হুক হলেন জনক, আর বর্তমান বা আধুনিক জনক বিজ্ঞানী সোয়ানসন। তাহলে জনক রবার্ট হুক আর আধুনিক জনকের নাম কি? বিজ্ঞানী সোয়ানসন। এরপরে আমরা আমাদের 6 নম্বর টপিকসে যাব। 6 নম্বর টপিক হলো কোষ তত্ত্ব। ছয় নম্বর টপিকস কোষ তত্ত্ব। এই কোষ তত্ত্বের ইংরেজিটা হচ্ছে সেল থিওরি। আচ্ছা, এই যে কোষ তত্ত্ব, এই কোষ তত্ত্ব প্রণয়ন করেন 3 জন বিজ্ঞানী। কোষ তত্ত্বের প্রণেতা 3 জন বিজ্ঞানী। এই 3 জন বিজ্ঞানী কে কে ছিলেন? 3 জন বিজ্ঞানী হলেন বিজ্ঞানী স্লেইডেন, থিওডর সোয়ান, আরেকজন বিজ্ঞানী হলেন ভার্চু। তাহলে 3 জন বিজ্ঞানীর নাম কি কি? বিজ্ঞানী স্লেইডেন, থিওডর সোয়ান, আরেকজন হলেন বিজ্ঞানী ভার্চু। বিজ্ঞানী স্লেইডেন, থিওডর সোয়ান এবং ভার্চু। কোষ তত্ত্বটা কি? কোষ তত্ত্বটা হলো যে কোনো কোষ তার পূর্বে উপস্থিত কোষ থেকে সৃষ্টি হয়। যে কোনো কোষ তার পূর্বে উপস্থিত কোষ থেকে সৃষ্টি হয়। এটাই হচ্ছে কোষ তত্ত্বের প্রধান ব্যাখ্যা। তাহলে কোষ তত্ত্বের মেইন বিষয়টা কি? প্রতিটা কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হবে। তাহলে আমাদের 6 নম্বর টপিকস শেষ হলো। এবার আমরা 7 নম্বর টপিকস পড়ব। আমাদের 7 নম্বরে যে টপিকসটা বিদ্যমান, এই 7 নম্বর টপিকসটা হচ্ছে আমাদের কোষের প্রকারভেদ। 7 নম্বর টপিকস হলো কোষের প্রকারভেদ, টপিক 7। আচ্ছা, এবার এখানে একটু খেয়াল রাখবো।
এই যে কোষের প্রকারভেদ, এইটা দুই ভাগে করা যায়। দুই ভাগ দুটো কি কি প্রকারভেদ করা যায়? একটা হচ্ছে শারীরবৃত্তীয় উপায়, আর একটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। তাহলে আমরা প্রথমে যাব হচ্ছে আমাদের প্রথম শ্রেণী বিভাগে, শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে। শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে, শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে। শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার। শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার। এই যে দুই প্রকার কোষ, এই দুই প্রকার কোষের নাম কি কি? দুই প্রকার কোষের নাম হলো জনন কোষ আর একটা হলো দেহ কোষ। জনন কোষ আর একটা হলো দেহ কোষ। আচ্ছা, এবার আমাদের পরীক্ষায় জনন কোষ এবং দেহ কোষ এই দুটো কোষের মধ্যে পার্থক্য আসে। প্রথমে আমরা জনন কোষের অপর নামগুলো জানবো। জনন কোষের অপর নাম হলো রিপ্রোডাক্টিভ সেল। রিপ্রোডাক্টিভ সেল অথবা জার্ম সেল। রিপ্রোডাক্টিভ সেল অথবা জার্ম সেল। দেহ কোষ, দেহ কোষের অপর নাম সোমাটিক সেল। সোমাটিক সেল। আমাদের পরীক্ষায় 2 মার্কের পার্থক্যে এই কোশ্চেনটা আসতে পারে। জনন কোষ এবং দেহ কোষের মধ্যে পার্থক্য লিখো। তাহলে জনন কোষ এবং দেহ কোষের মধ্যে পার্থক্য। পার্থক্যের 1 নম্বর পয়েন্টে হচ্ছে সংজ্ঞা। তাহলে দেখো, সংজ্ঞাটা আমরা সবাই জানি, এটা আমি মুখে বলতেছি, তোমরা একটু লিখে নিও। প্রথমত জনন কোষ কাকে বলে? দেখো, সংজ্ঞার উত্তরটা দেওয়াই আছে। যেই কোষগুলো জনন কাজে অংশ নেয় ওই কোষগুলোকে বলা হয় জনন কোষ। তাহলে দেহ কোষ কাকে বলে? যেই কোষগুলো দেহ গঠনে অংশ নিবে ওই কোষগুলোকে বলা হবে দেহ কোষ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 1 নম্বর পয়েন্টে লিখবা হচ্ছে সংজ্ঞা। এবার আমরা চলে আসি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে হচ্ছে এই যে দেহ কোষ এবং জনন কোষ, এরা কোন বিভাজনের মাধ্যমে উৎপত্তি লাভ করে? জনন কোষ, জনন কোষ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে উৎপত্তি লাভ করে। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। অপরদিকে দেহ কোষ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে উৎপত্তি লাভ করে। মাইটোসিস। তাহলে জনন কোষ উৎপত্তি লাভ করবে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় এবং দেহ কোষ উৎপত্তি লাভ করবে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। 3 নাম্বার, জনন কোষ এইটা উৎপন্ন হয় কোথা থেকে? জনন কোষ উৎপন্ন হবে জনন মাতৃকোষ থেকে। জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ থেকে উৎপন্ন লাভ করবে। অপরদিকে দেহ কোষ, দেহ কোষ উৎপত্তি লাভ করে কোথা থেকে? দেহ কোষ উৎপত্তি লাভ করবে পূর্ববর্তী কোষ থেকে। অর্থাৎ আমরা একটু আগেই পড়ে আসছি কোষ তত্ত্ব। কোষ তত্ত্বের প্রধান ব্যাখ্যায় কি ছিল? প্রতিটা কোষ তার পূর্বে বিদ্যমান বা পূর্বে উপস্থিত কোষ থেকে সৃষ্টি হয়। তাহলে দেহ কোষ উৎপত্তি লাভ করবে কোথা থেকে? পূর্বে উপস্থিত কোষ বা পূর্ববর্তী কোষ থেকে। 4 নম্বর পয়েন্ট, জনন কোষ। জনন কোষ সর্বদাই হ্যাপ্লয়েড রূপে অবস্থান করে। জনন কোষ সর্বদাই হ্যাপ্লয়েড রূপে অবস্থান করে। হ্যাপ্লয়েড মানে কি? একটা এন। দেহ কোষ, দেহ কোষ সর্বদাই ডিপ্লয়েড রূপে অবস্থান করে। ডিপ্লয়েড মানে হলো 2n। 2n। n ইকুয়াল টু কি? n মানে হলো ক্রোমোজোম সংখ্যা। n মানে ক্রোমোজোম সংখ্যা। 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা আমাদের এমসিকিউ তে মাঝে মাঝে আসে।
দেখো জনন কোষ, দুটো জনন কোষ যদি মিলিত হয়, দুটো জনন কোষ মিলনের ফলে নিষেক সম্পাদিত হয়। আমরা পড়ছি না শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে নিষেক সম্পাদিত হয়। তাহলে এই যে শুক্রাণু, শুক্রাণুটা কি হ্যাপ্লয়েড, আবার ডিম্বাণু এইটাও কি হ্যাপ্লয়েড। আমরা একটু আগেই পড়ে আসলাম জনন কোষ সর্বদাই কি হবে হ্যাপ্লয়েড। তাহলে দুটো জনন কোষের মিলনের ফলে নিষেক সম্পাদিত হবে নাকি হবে না? দুটো জনন কোষের মিলনের ফলে নিষেক সম্পাদিত হবে, কিন্তু দুটো দেহকোষের মিলনের ফলে কখনোই নিষেক সম্পাদিত হয় না। এই যে দুটো দেহকোষ মিলনের ফলে কখনোই নিষেক হয় না, এইটা আমরা কি করে বুঝবো? দেখো 6 নম্বর পয়েন্টে উদাহরণ, এই উদাহরণ থেকে আমরা 5 নম্বর পয়েন্টের ব্যাখ্যাটা দিব। উদাহরণ, জনন কোষের উদাহরণ পৃথিবীতে মাত্র দুইটা। জনন কোষ হলো, একটা হলো শুক্রাণু আর একটা হলো ডিম্বাণু। শুক্রাণু আর একটা হলো ডিম্বাণু। এই দুটো বাদ দিয়ে বাদ বাকি যত কোষ আছে পৃথিবীতে সবগুলো কোষই দেহকোষের অন্তর্ভুক্ত। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু এই দুটো জনন কোষ, শুক্রাণু এবং ডিম্বাণুকে বাদ দিয়ে বাদ বাকি সবগুলো কোষই কি হবে দেহকোষ। যেমন কি মূল, কাণ্ড এবং পাতার কোষ, আমাদের দেহের রক্তকণিকা, এছাড়া যতগুলো কোষ আছে পৃথিবীতে সবগুলোই কি হবে দেহকোষ। এবার একটু ভালো করে খেয়াল করো, আমরা একটু আগেই বললাম না একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু। আমরা লেখার সময় কিভাবে লিখি? n যোগ n। একটা n মানে কি শুক্রাণু, আর একটা n মানে কি ডিম্বাণু। একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু দুটো মিলিত হয়ে গঠন করে কি টুয়াইজ n, অর্থাৎ নিষেক সম্পাদিত হয়ে জাইগোট তৈরি করে। আমরা এসএসসি থেকে দেখে আসছি, আমরা সবসময় লিখি n যোগ n ইকুয়াল টু টুয়াইজ n। টুয়াইজ n মানে কি ডিপ্লয়েড অবস্থা বা জাইগোট তৈরি করছে, অর্থাৎ নিষেক সম্পাদন করছে, নিষেক সম্পাদন করছে। কিন্তু আমরা বইয়ের কোথাও লেখা দেখছি টুয়াইজ n যোগ টুয়াইজ n ইকুয়াল টু 4n? আমরা এটা দেখি নাই। তার মানে কি দুটো দেহকোষের মিলনের ফলে কখনোই নিষেক সম্পাদিত হয় না। ক্লিয়ার এইটুকু? এটা আমাদের 2 মার্কের কোশ্চেনে আসে এবং এইখান থেকে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 6 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট এবং 4 নাম্বার পয়েন্ট। আমাদের বোর্ড পরীক্ষায় 6 নাম্বার পয়েন্টটা 1 মার্কের কোশ্চেনে আসছে। দুইটা জনন কোষের নাম লিখো, একটার নাম শুক্রাণু আর একটার নাম কি ডিম্বাণু। ক্লিয়ার? তাহলে আমরা জনন কোষ এবং দেহকোষ এই দুটোর পার্থক্যে কি কি পড়লাম? 1 নাম্বার পয়েন্টে ছিল সংজ্ঞা। জনন কোষ কাকে বলে? যেই কোষগুলো জনন কার্যে অংশ নেবে তাকে বলা হয় জনন কোষ। দেহকোষ কাকে বলে? যেই কোষগুলো দেহ গঠনে অংশ নেবে তাদেরকে বলবো দেহকোষ। 2 নম্বর পয়েন্টে ছিল কোন বিভাজন প্রক্রিয়ায় এরা উৎপত্তি লাভ করে? জনন কোষ মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে উৎপত্তি লাভ করে, আর দেহকোষ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে উৎপত্তি লাভ করবে। 3 নম্বর পয়েন্টে জনন কোষের উৎপত্তি হয় কোথা থেকে? জনন মাতৃকোষ থেকে। কিন্তু দেহকোষের উৎপত্তি লাভ হবে কোথা থেকে? তার পূর্বে বিদ্যমান কোষ থেকে। 4 নম্বর পয়েন্টে এটা খুবই ইম্পর্টেন্ট, জনন কোষ সর্বদাই কি হ্যাপ্লয়েড, তার মানে একটা মাত্র n, কিন্তু দেহকোষ সর্বদাই ডিপ্লয়েড বা টুয়াইজ n। n মানে কি ক্রোমোজোম সংখ্যা। 5 নম্বর পয়েন্টে দুটো জনন কোষের মিলনের ফলে নিষেক সম্পাদিত হয়, কিন্তু দুটো দেহকোষ যদি মিলিত হয় তবে নিষেক সম্পাদিত হবে না। 6 নম্বর পয়েন্ট, এটা আমাদের 1 মার্কে আসে। দুটো জনন কোষের নাম লিখো, একটার নাম শুক্রাণু আর একটার নাম ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণুকে বাদ দিয়ে পৃথিবীতে যত কোষ বিদ্যমান সবগুলাই কি দেহকোষের অন্তর্ভুক্ত। তাহলে মূল, কাণ্ড, পাতার কোষ, রক্তকণিকা ইত্যাদি সবগুলাই হচ্ছে আমাদের দেহকোষ। ক্লিয়ার এইটুকু? এবার এইখান থেকে আমাদের একটা জিনিস এসএসসি তে পড়ে আসছি সেইটা একটু বলি। দেখো আমাদের যে শরীরে অর্থাৎ মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা কতগুলো? মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া। মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম 23 জোড়া। এই 23 জোড়ার মধ্যে 22 জোড়া পুরুষ এবং মহিলা সবার ক্ষেত্রে উপস্থিত থাকে। এই যে 22 জোড়া, এই 22 জোড়া হচ্ছে সোমাটিক সেল বা দেহকোষ। 22 জোড়া হলো সোমাটিক সেল বা দেহকোষ। তাহলে বাদ থাকবে কয় জোড়া? 1 জোড়া। এই 1 জোড়াই হলো জনন কোষ। ক্লিয়ার?
তাহলে অটোজোম আমরা পড়ছি না, অটোজোম হচ্ছে 22 জোড়া আর সেক্স ক্রোমোজোম 1 জোড়া। ক্লিয়ার এটুকু? তাহলে এই যে শ্রেণীবিন্যাসটা আমরা পড়লাম, এই শ্রেণীবিন্যাসটা কিসের উপর নির্ভর করে? শারীরবৃত্তীয় কাজের উপর নির্ভর করে। এইটা খেয়াল রাখতে হবে, কোনটার উপর নির্ভর করে আমরা শ্রেণীবিন্যাস করতেছি? শারীরবৃত্তীয় কাজের উপর নির্ভর করে। গুড। এবার আমরা দ্বিতীয় শ্রেণীবিন্যাসে যাব। আমাদের দ্বিতীয় শ্রেণীবিন্যাসটা নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। এইটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। আচ্ছা, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে বিভক্ত করেন বিজ্ঞানী ফট। বিজ্ঞানী ফট। তাহলে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার। এটা কোন বিজ্ঞানী করেন? বিজ্ঞানীর নাম হলো বিজ্ঞানী ফট। আচ্ছা, এই যে দুটো কোষ, এই দুটো কোষের নাম কি কি? প্রথমে হচ্ছে আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল। আর একটা হচ্ছে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল। তাহলে প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল, প্রো শব্দের অর্থ কি? প্রো শব্দের অর্থ হচ্ছে আদি। প্রো শব্দের অর্থ আদি। আর ক্যারিয়ন, ক্যারিয়নের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটিক সেল কাকে বলে? যেই কোষের নিউক্লিয়াসটা আদি, অর্থাৎ যেই কোষের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, ওই কোষকে বলা হয় প্রোক্যারিওটিক সেল। ইউ, ইউ শব্দের অর্থ কি? ইউ শব্দের অর্থ হচ্ছে প্রকৃত। ইউ শব্দের অর্থ প্রকৃত। আর ক্যারিয়ন মানে কি? নিউক্লিয়াস। তাহলে ইউক্যারিওটিক সেল কাকে বলে? যেই কোষের নিউক্লিয়াসটা সুগঠিত অবস্থায় থাকে, ওই কোষকে বলা হবে ইউক্যারিওটিক সেল। ক্লিয়ার? এবার এই প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল, এই দুটো কোষের মধ্যে পার্থক্যটা আমাদের পরীক্ষায় 3 মার্কের কোশ্চেনে আসে এবং খুবই গুরুত্বপূর্ণ। এই পার্থক্যটা একটু খেয়াল করে দেখবা, অনেকগুলো ইম্পর্টেন্ট টপিকস আছে এখানে। এই দুটো কোষের মধ্যে পার্থক্য লিখো। আচ্ছা, পার্থক্যের 1 নম্বর পয়েন্টে প্রোক্যারিওটিক সেল, সবাই একটু আমার সাথে সাথে নোট ডাউন করবা। দেখো, আদি কোষ বা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, এই আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল এরা অত্যন্ত সরল, অত্যন্ত সরল এবং ক্ষুদ্র, অত্যন্ত সরল এবং ক্ষুদ্র। এদের আকার কতটুকু? এদের আকার 0.5 থেকে 10 মাইক্রোমিটার। খুবই গুরুত্বপূর্ণ এটা এমসিকিউর জন্য। আদি কোষ, এটার আকার কতটুকু? 0.5 থেকে 10 মাইক্রোমিটার। তাহলে অত্যন্ত সরল এবং ক্ষুদ্র। আচ্ছা, প্রোক্যারিওটিক সেল বা হচ্ছে প্রকৃত কোষ, প্রকৃত কোষ কি হবে? এদের সম্পূর্ণ বিপরীত হবে। তাহলে এদের বিপরীতটা কি? এরা ছিল সরল। তাহলে ইউক্যারিওটিক সেল এরা হবে জটিল, এরা ছিল ক্ষুদ্র। তাহলে ইউক্যারিওটিক সেল কি হবে? তুলনামূলকভাবে বড়, তুলনামূলক বড়। এদের আকার কতটুকু? এদের আকার 10 থেকে 100 মাইক্রোমিটার, 10 থেকে 100 মাইক্রোমিটার। তাহলে প্রোক্যারিওটিক সেল কেমন হবে? অত্যন্ত সরল এবং ক্ষুদ্র, এদের আকার 0.5 থেকে 10 মাইক্রোমিটার। ইউক্যারিওটিক সেল এটা হবে জটিল এবং তুলনামূলকভাবে বড়, এদের আকার কতটুকু? 10 থেকে 100 মাইক্রোমিটার, 10 থেকে 100 মাইক্রোমিটার। 2 নম্বর পয়েন্টে প্রোক্যারিওটিক সেল, এই যে প্রোক্যারিওটিক সেল এদের নিউক্লিয়াসটা কি হবে? আমি একটু আগে বলছি আদি কোষ, এদের নিউক্লিয়াস কি? সুগঠিত নয়।
তাহলে প্রোক্যারিওটিক সেল এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, কিন্তু ইউক্যারিওটিক সেল এদের নিউক্লিয়াসটা কি হবে? এদের নিউক্লিয়াস হবে সুগঠিত। 3 নম্বর পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রোক্যারিওটিক সেলে ক্রোমোজোম কি রূপে বিদ্যমান থাকে? প্রোক্যারিওটিক সেলে ক্রোমোজোম ক্রোমাটিন দানা রূপে বিদ্যমান থাকে। ক্রোমাটিন দানা রূপে, ক্রোমাটিন দানা রূপে বিদ্যমান। কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে ক্রোমোজোম কি রূপে বিদ্যমান থাকবে? এদের ক্ষেত্রে ক্রোমোজোম হবে পেঁচানো সুতার মতো। ক্রোমোজোম থাকবে পেঁচানো সুতার মতো, পেঁচানো সুতার মতো। 4 নম্বর পয়েন্টে হচ্ছে অঙ্গাণু। আদি কোষে একটা মাত্র অঙ্গাণু বিদ্যমান, সেটা হচ্ছে শুধুমাত্র রাইবোজোম। রাইবোজোম বাদে অন্য কোনো অঙ্গাণু থাকে না। কিন্তু প্রকৃত কোষ এদের রাইবোজোম তো থাকবেই, রাইবোজোম সহ সকল উপাদান, রাইবোজোম এবং অন্যান্য সকল উপাদান সবগুলো বিদ্যমান। 5 নম্বর পয়েন্টে এদের যে রাইবোজোমটা থাকে আদি কোষের রাইবোজোমের ধরন কি? রাইবোজোম দুই ধরনের হতে পারে, একটা 70S আর একটা 80S। আদি কোষের যে রাইবোজোম এটা হচ্ছে 70S প্রকৃতির। এই যে S, এটাকে বলে ভেটবার্গ ইউনিট বা ভেটবার্গ একক। এটা কিভাবে আসে এটা আমরা রাইবোজোম টপিকসে গিয়ে পড়াবো। আপাতত মনে রাখো 70S রাইবোজোমকে ভাঙলে পাওয়া যায় 50S যোগ 30S। তাহলে আদি কোষে বিদ্যমান শুধুমাত্র 70S রাইবোজোম, ভাঙলে পাবো দুইটা সাব ইউনিট, একটা 50S আর একটা 30S। অপরদিকে প্রকৃত কোষে 80S প্রকৃতির রাইবোজোম বিদ্যমান। 80S কে ভাঙলে পাওয়া যায় 60S যোগ 40S। 60 যোগ 40, S মানে কি? ভেটবার্গ ইউনিট বা ভেটবার্গ একক। এটা বিজ্ঞানীর নাম অনুযায়ী আসছে। 6 নম্বর পয়েন্টে ডিএনএ। প্রোক্যারিওটিক যে সেল বা আদি কোষের ডিএনএটা থাকে বৃত্তাকার অবস্থায়। আদি কোষের ডিএনএ এটা থাকবে বৃত্তাকার অবস্থায়। আচ্ছা, এটা ভালো করে খেয়াল করবা। এই যে ডিএনএ বৃত্তাকার, তার মানে এইটা দেখতে হবে এমন। বৃত্তাকার ডিএনএ কে কি বলা হয়? বৃত্তাকার ডিএনএ এর একটা নাম আছে। নিউক্লিয়াসের বাইরে অবস্থিত বৃত্তাকার ডিএনএ কে বলা হয় প্লাজমিড। এইটা 1 মার্কের সংজ্ঞাতে আসে। প্লাজমিড কি? তাহলে নিউক্লিয়াসের বাইরে অবস্থিত বৃত্তাকার ডিএনএ কে আমরা কি বলবো? প্লাজমিড বলবো। তাহলে আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল, ওদের ক্ষেত্রে ডিএনএ কিভাবে অবস্থান করবে? ডিএনএ বৃত্তাকার ভাবে অবস্থান করবে। বৃত্তাকার ডিএনএ কে আমরা কি বলে রাখি? বৃত্তাকার ডিএনএ কে আমরা বলি প্লাজমিড। কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে যে ডিএনএটা থাকবে, প্রকৃত কোষের ডিএনএ সোজা এবং লম্বা আকৃতির। সোজা এবং লম্বা আকৃতির। 7 নম্বর পয়েন্টে আদি কোষ বা প্রোক্যারিওটিক সেলে যে প্রোটিনটা বিদ্যমান থাকে, ওই প্রোটিনটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। এই নন হিস্টোন যে প্রোটিনটা বিদ্যমান, এই নন হিস্টোন প্রোটিনটা মূলত কি? এরা হচ্ছে অম্লধর্মী প্রোটিন। নন হিস্টোন মানে হচ্ছে অম্লধর্মী প্রোটিন। তাহলে প্রকৃত কোষে বিদ্যমান কি? এর বিপরীত, এখানে ছিল কি? নন হিস্টোন। তাহলে এইটা হবে হিস্টোন প্রোটিন বিদ্যমান। হিস্টোন প্রোটিন। তাহলে হিস্টোন মানে কি? হিস্টোন মানে হচ্ছে ক্ষারধর্মী প্রোটিন। হিস্টোন মানে ক্ষারধর্মী প্রোটিন। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আদি কোষে নন হিস্টোন আর প্রকৃত কোষে হচ্ছে হিস্টোন।
নন হিস্টোন মানে কি? অম্লধর্মী। আর হিস্টোন মানে কি? হিস্টোন মানে ক্ষারধর্মী। 8 নম্বর পয়েন্টে বিভাজন। আদি কোষে কোন বিভাজন দেখা যায়? আদি কোষে পাওয়া যায় শুধুমাত্র অ্যামাইটোসিস কোষ বিভাজন, অ্যামাইটোসিস। কিন্তু প্রকৃত কোষে মাইটোসিস এবং মিওসিস দুইটাই বিদ্যমান। মাইটোসিস এবং মিওসিস দুইটা বিভাজনই বিদ্যমান। 9 নম্বর পয়েন্টে তোমরা বিভাজনের, কোষ বিভাজনের 5টা ধাপ পরে আসছে এসএসসি তে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখানে প্রোফেজ ধাপে একটা মাকু যন্ত্র বা স্পন্ডল যন্ত্রের নাম তোমরা পড়ে আসছো। ওই মাকু যন্ত্র বা স্পন্ডল যন্ত্র এটা আদি কোষের ক্ষেত্রে সুগঠিত থাকবে না। প্রোক্যারিওটিক সেল বা আদি কোষের মাকু যন্ত্র সুগঠিত নয়। মাকু যন্ত্র সুগঠিত নয়, কিন্তু প্রকৃত কোষে মাকু যন্ত্র সুগঠিত। এটা আমাদের 3 মার্কের কোশ্চেন। 3 মার্কের জন্য 9টা পর্যন্ত লিখলেই এনাফ। তবে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ যেগুলো সেইগুলো একটু স্টার মার্ক করে রাখো। এদের আকার, আদি কোষের আকার কতটুকু? 0.5 থেকে 10 মাইক্রোমিটার। প্রকৃত কোষে 10 থেকে 100 মাইক্রোমিটার। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, ক্রোমোজোম ক্রোমাটিন দানা রূপে বিদ্যমান। এটা আদি কোষে, কিন্তু প্যাঁচানো সুতার মতো এটা থাকবে ইউক্যারিওটিক সেলে। আমাদের এমসিকিউতে এটা আসে, ক্রোমাটিন দানা রূপে বিদ্যমান কোনটায়? প্রোক্যারিওটিক সেলে। 5 নম্বর পয়েন্টে এটা আসে, আদি কোষে বিদ্যমান কোনটা? 70S রাইবোজোম, কিন্তু প্রকৃত কোষে বিদ্যমান কোনটা? 80S রাইবোজোম। আচ্ছা, 6 নাম্বার, ডিএনএ বৃত্তাকার ভাবে অবস্থান করবে আদি কোষে, কিন্তু লম্বা এবং সোজা থাকবে প্রকৃত কোষের ক্ষেত্রে। 7 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ, আদি কোষে অম্লধর্মী প্রোটিন বিদ্যমান, অর্থাৎ নন হিস্টোন, কিন্তু প্রকৃত কোষে ক্ষারধর্মী প্রোটিন বা হিস্টোন প্রোটিন বিদ্যমান। গেল। আমাদের এখানে যে স্টারগুলো দিছি এখান থেকে মূলত এমসিকিউ আসে। এবার আমরা এইখান থেকে চলে যাব আরো কিছু টপিকসে। দেখো, আমরা এবার খেয়াল করব এই পার্থক্যের ভেতরে ক্রোমাটিন, এই ক্রোমাটিনটা কি, এবার এইটা আমরা একটু বুঝবো। আরেকটা জায়গা দেখবো, সেটা হচ্ছে এই যে আমরা 5 নম্বর পয়েন্টে 70S আর 80S, এইখান থেকে আরো একটা এমসিকিউ আসে। এই এমসিকিউটা আমরা একটু পরে দেখাবো। দেখো, তাহলে আমাদের পার্থক্য শেষ। এবার পার্থক্যের নিচে এমসিকিউর কোশ্চেনটা লিখো। এইটা শুধুমাত্র ইন্টারে না, অ্যাডমিশনে একাধিকবার পরীক্ষাতে আসছে। কোশ্চেনটা হলো, বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ। কোশ্চেনটা সবাই একটু লিখো। বৃত্তাকার ডিএনএ প্লাস 70S রাইবোজোম বিদ্যমান কোথায়? বৃত্তাকার ডিএনএ তার মানে কি? প্লাজমিড। আর 70S থাকে কোথায়? আদি কোষে। বৃত্তাকার ডিএনএ এইটাও থাকে কোথায়? আদি কোষে। তাহলে বৃত্তাকার ডিএনএ এবং 70S রাইবোজোম বিদ্যমান টোটাল 3টা অংশে। 3টা অংশের নাম কি কি? প্রথমত আদি কোষ, আদি কোষ, এটা আমরা একটু আগেই দেখে আসছি, আদি কোষে 2টাই বিদ্যমান থাকে। 2 নাম্বার মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। 3 নাম্বার ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। খেয়াল করে দেখো, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এই দুইটাই কি? প্রকৃত কোষ। প্রকৃত কোষে রাইবোজোম বিদ্যমান থাকার কথা ছিল 80S, তবে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এই দুটোতে 80S এর পরিবর্তে বিদ্যমান কোনটা? 70S রাইবোজোম। এইটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আদি কোষ, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এই 3টাতে বিদ্যমান কি? বৃত্তাকার ডিএনএ এবং 70S রাইবোজোম।
এই দুটো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, এই দুটোতে বিদ্যমান কি 70s রাইবোজোম। এবার দ্বিতীয় যে কোশ্চেনটা আমরা দেখব সেটা হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন এইটা একটু ভালো করে বুঝবা, এইটা আমাদের পরীক্ষায় আসে। ক্রোমাটিন, ক্রোমাটিনটা কি? ক্রোমাটিন হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস যখন বিভাজনরত অবস্থায় থাকে, একটা নিউক্লিয়াস যখন বিভাজনরত অবস্থায় থাকে, তখন ওই নিউক্লিয়াসের যেই অংশটা ফুলারিন নামক একটা রং এটাকে গ্রহণ করতে পারে, ওই অংশটাকে বলা হয় ক্রোমাটিন। তাহলে একটা নিউক্লিয়াস যখন বিভাজনরত অবস্থায় থাকে, ওই বিভাজনরত অবস্থায় নিউক্লিয়াসের যেই অংশটা ফুলারিন রংকে গ্রহণ করতে পারে, ওই অংশটাকে বলা হবে ক্রোমাটিন। ক্লিয়ার? এই যে ক্রোমাটিন, এই ক্রোমাটিনের প্রধান অংশ হচ্ছে দুইটা। ক্রোমাটিনের প্রধান অংশ দুইটা। এই দুটো প্রধান অংশের নাম কি কি? একটা হচ্ছে ডিএনএ, আর একটা হচ্ছে হিস্টোন প্রোটিন। আমরা একটু আগেই দেখে আসছি হিস্টোন মানে কি। হিস্টোন মানে অম্লধর্মী নাকি ক্ষারধর্মী? হিস্টোন প্রোটিন তার মানে এটা ক্ষারধর্মী প্রোটিন। তাহলে ক্রোমাটিনের প্রধান দুটো উপাদান কি কি? একটা ডিএনএ আর একটা হচ্ছে হিস্টোন প্রোটিন। আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করো ডিএনএ। এবার একটু আমরা চিত্র আঁকি। এটা হচ্ছে ডিএনএ অংশ। এবার হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিনটা এই যে পেঁচানো পেঁচানো আঁকা হচ্ছে, এইগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। এটা হচ্ছে হিস্টোন প্রোটিন। তাহলে এইটা হিস্টোন। ডিএনএ এবং হিস্টোন প্রোটিন এই দুটো যখন একত্রিত হয়, এই দুটো একত্রিত হলে গঠন করে নিউক্লিওজোম। দুটো একত্রিত হলে গঠন করে নিউক্লিওজোম। নিউক্লিওজোম। তাহলে প্রথমত কি ডিএনএ এবং হিস্টোন প্রোটিন এই দুটো একত্রিত হলে গঠন করবে কি নিউক্লিওজোম। মানুষের শরীরের একটা কোষে নিউক্লিওজোমের সংখ্যা 3 × 10⁻⁷। নিউক্লিওজোমের সংখ্যা 3 × 10⁻⁷ সংখ্যক। এবং এই নিউক্লিওজোমের পুরুত্ব থাকে 11 ন্যানোমিটার। তাহলে নিউক্লিওজোমের পুরুত্ব কতটুকু? নিউক্লিওজোমের পুরুত্ব 11 ন্যানোমিটার। এবার ভালো করে খেয়াল করো, 11 ন্যানোমিটার পুরুত্ব বিশিষ্ট নিউক্লিওজোমটা ক্রমান্বয়ে ধীরে ধীরে কুণ্ডলী পাকাতে শুরু করে। তাহলে পুরুত্ব ছিল 11 ন্যানোমিটার, এইটা ধীরে ধীরে কুণ্ডলী পাকাতে শুরু করবে। যখন এরা কুণ্ডলী পাকাতে শুরু করে, তখন নিউক্লিওজোম থেকে গঠিত হয়, নিউক্লিওজোম থেকে তখন গঠিত হবে ক্রোমাটিড। ক্রোমাটিড। এই যে ক্রোমাটিড, এই ক্রোমাটিড দুটো মিলে গঠিত হয় ক্রোমোজোম। ক্রোমোজোম। দুটো ক্রোমাটিড মিলে গঠিত হবে কি ক্রোমোজোম। এই হচ্ছে দুটো ক্রোমাটিড। এই বাঁ সাইডের দুটো মিলে একটা, ডান সাইডের দুটো মিলে একটা। দুটো ক্রোমাটিড মিলে গঠন করবে একটা মাত্র ক্রোমোজোম। এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ ঢাকা ভার্সিটিতে আসছে। এইখানে খেয়াল করো, তাহলে আমরা লাইনটা কি পড়লাম? ডিএনএ আর হিস্টোন প্রোটিন দুইটা যুক্ত হয়ে গঠন করবে কি নিউক্লিওজোম। মানুষের শরীরে নিউক্লিওজোমের সংখ্যা কত? একটা কোষে থাকবে 3 × 10⁻⁷ সংখ্যক। 3 × 10⁻⁷। এদের পুরুত্ব 11 ন্যানোমিটার। নিউক্লিওজোম ক্রমান্বয়ে কুণ্ডলী পাকিয়ে গঠন করবে কি ক্রোমাটিড। দুটো ক্রোমাটিড মিলিত হয়ে গঠন করবে কি একটা ক্রোমোজোম। এবার এই কোশ্চেনটাকে যদি একটু রিভার্স করি, ধরি এইটা একটা ক্রোমোজোম, তাহলে এই দুই পাশে কি ক্রোমোজোমের দুইটা বাহু,
আর মাঝের অংশটা কি? এই অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। কোশ্চেন হলো একটা ক্রোমোজোমকে যদি সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে আমি দুটো অংশে বিভক্ত করে দিই তাহলে কি পাওয়া যাবে? দেখো, সেন্ট্রোমিয়ার বাদ রেখে আমি ভাগ করব, তাহলে চিত্রটা কি হবে? সেন্ট্রোমিয়ারকে আমি ভাগ করে নিই, তাহলে সেন্ট্রোমিয়ারের জায়গায় থাকবে। বাকি দুটো বাহু দুই অংশে বিভক্ত করছি, তাহলে বাঁ সাইডের উপরের অংশ এবং বাঁ সাইডের নিচের অংশ, তাহলে বাঁ সাইডের উপরের অংশ আর বাঁ সাইডের নিচের অংশ, ডান সাইডের উপরের অংশ ডান সাইডের নিচের অংশ, এটা ডান সাইডের উপরের অংশ এবং ডান সাইডের নিচের অংশ। তাহলে এই যে বাহু ছিল এই একটা আর এই একটা, তাহলে দেখো এইখান থেকে আমরা কয়টা অংশ পাইলাম? বাঁ সাইডের এই একটা অংশ মানে একটা ক্রোমাটিড, ডান সাইডের এই একটা অংশ মানে আরেকটা ক্রোমাটিড। ক্লিয়ার? তাহলে কোশ্চেনটা কি? একটা ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার বাদে দুই ভাগে বিভক্ত করলে কি পাওয়া যাবে? দুইটা ক্রোমাটিড পাওয়া যাবে। কিন্তু প্রশ্নটা যদি করা হতো একটা ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার সহ বিভক্ত করলে কি হবে, এবার আমি সেন্ট্রোমিয়ারকেও ভাগ করে দিব। যদি একটা ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার সহ বিভক্ত করা হয় তবে কি পাওয়া যায়? দেখো, যেহেতু এবার সেন্ট্রোমিয়ারকে আমি ভাগ করছি, তাহলে বাঁ সাইডের সেন্ট্রোমিয়ার এই একটা আর ডান সাইডের সেন্ট্রোমিয়ার এইটা, তাহলে বাঁ সাইডের সেন্ট্রোমিয়ার রাখছি। এবার বাঁ সাইডের কি? দুই পাশে দুইটা বাহু ছিল, উপরের বাহু নিচের বাহু। ডান সাইডের সেন্ট্রোমিয়ার এইটা, ডান সাইডের উপরের বাহু এইটা, ডান সাইডের নিচের বাহু এইটা। তাহলে এই দুটো দেখতে কি ক্রোমোজোমের মতোই না? কিন্তু এই দুটো মাতৃ ক্রোমোজোম নয়, এই দুটো কি অপত্য ক্রোমোজোম। তাহলে একটা ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার সহ যদি আমি বিভক্ত করি তবে পাওয়া যাবে দুইটা অপত্য ক্রোমোজোম। ক্লিয়ার এইটুকু? তাহলে সেন্ট্রোমিয়ার সহ বিভক্ত করলে অপত্য ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার বাদে বিভক্ত করলে ক্রোমাটিড। এই দুটো কোশ্চেন অ্যাডমিশন পরীক্ষায় একাধিকবার আসছে, খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার এইটুকু? গুড। আমাদের মাত্র 7 নম্বর টপিক শেষ হলো, কোষের প্রকারভেদ। এবার আমরা পড়ব 8 নম্বর টপিক, এন্ডোসিম্বায়োসিস। এন্ডোসিম্বায়োসিস এন্ডোসিম্বায়োসিস দেখো, আমরা একটু আগে আদিকোষ আর প্রকৃত কোষের পার্থক্য পড়ে আসছি। আদিকোষ এবং প্রকৃত কোষ। আদিকোষ থেকে প্রকৃত কোষ উৎপত্তি লাভ করে। আদিকোষ থেকে উৎপত্তি লাভ করবে কোনটা? প্রকৃত কোষ। এবার একটু ভালো করে খেয়াল করো, আমরা এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়াটা কিভাবে পড়ব। দেখো, এন্ডোসিম্বায়োসিস যেটা, প্রথমে একটা পোষক কোষ বিদ্যমান থাকে। ধরো এটা একটা পোষক কোষ, এই কোষে একটা নিউক্লিয়াস বিদ্যমান। তাহলে এই কোষটা কি? এটা হলো পোষক কোষ। একটু ভালো করে চিত্রটা খেয়াল করবা। আমরা চিত্রে আঁকছি একটা পোষক কোষ। এই পোষক কোষে নিউক্লিয়াস আছে কয়টা? পোষক কোষে নিউক্লিয়াস হচ্ছে একটা। এখন এই সাইডে আমরা একটা ব্যাকটেরিয়াকে আঁকি। এই যে ব্যাকটেরিয়াটা আমরা আঁকলাম এইটা হচ্ছে বায়োবিও ব্যাকটেরিয়া। বায়োবিও ব্যাকটেরিয়া। এই যে বায়োবিও ব্যাকটেরিয়াটা আছে, এই বায়োবিও ব্যাকটেরিয়াটা এবার পোষক কোষে প্রবেশ করবে। বায়োবিও ব্যাকটেরিয়াটা প্রবেশ করবে পোষক কোষে। তাহলে খেয়াল করো, এই দুটোকে মিলে এবার যদি আমি একটা চিত্র আঁকি, পোষক কোষে আগে থেকে কি ছিল? নিউক্লিয়াস। এই পাশ থেকে প্রবেশ করতেছে কি? ব্যাকটেরিয়া। তাহলে পোষক কোষে এখন বিদ্যমান নিউক্লিয়াস এবং হচ্ছে বায়োবিও ব্যাকটেরিয়া, দুইটাই বিদ্যমান। তাহলে এই দুটো মিলে গঠন করলো হেটারোট্রফিক
হেটারোট্রফিক কোষ। আচ্ছা, তাহলে খেয়াল করো হেটারোট্রফিক কোষে কি কি বিদ্যমান আছে। হেটারোট্রফিক কোষে বিদ্যমান একটা নিউক্লিয়াস এবং আরেকটা বায়বীয় ব্যাকটেরিয়া। এই যে হেটারোট্রফিক কোষ, এই কোষটা হচ্ছে প্রাণী কোষ। আচ্ছা, এবার ধরো এইখানে আরেকটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বিদ্যমান। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। এই যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, ফটোসিনথেটিক মানে কি? সালোক সংশ্লেষণে অংশগ্রহণকারী। যেই ব্যাকটেরিয়াগুলো সালোক সংশ্লেষণে অংশ নেবে তারা হচ্ছে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। এবার এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াটা প্রবেশ করবে আমাদের এই হেটারোট্রফিক কোষে। তাহলে হেটারোট্রফিক কোষে আগে কি ছিল? নিউক্লিয়াস ছিল, আর ছিল কি? বায়বীয় ব্যাকটেরিয়া। এখন একটা বিষয় আছে, হেটারোট্রফিক কোষ, এইখানে আমরা যে লিখলাম প্রকৃত প্রাণী কোষ, এখানে আসলে কি ঘটে? এই যে বায়বীয় ব্যাকটেরিয়াটা যখন পোষক কোষের অভ্যন্তরে প্রবেশ করে তখন এইটা আর বায়বীয় ব্যাকটেরিয়া থাকে না, তখন এটা হয়ে যায় মাইটোকন্ড্রিয়া। ক্লিয়ার? তার মানে কোষে প্রবেশের পরে এরা রূপান্তরিত হয়। ঠিক তেমনি এইখানে যে কোষটা আছে এইটাতে যদি ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াটা প্রবেশ করে, এই যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করার পরে এইটাও আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া থাকে না, এইটা হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট। এইটা হয়ে যাবে কি? ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হবে। তাহলে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া রূপান্তরিত হয় ক্লোরোপ্লাস্টে, আর বায়বীয় ব্যাকটেরিয়া রূপান্তরিত হবে কিসে? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, তাহলে যেই কোষটা পাওয়া যায় সেটা হলো অটোট্রফিক কোষ। এইটা মূলত পক্ষে উদ্ভিদ কোষ। অটোট্রফিক কোষ, যা একটা উদ্ভিদ কোষ। ক্লিয়ার? তাহলে খেয়াল করো, প্রথমে ছিল প্রাণী কোষ যা ছিল হেটারোট্রফিক, পরেরটা হলো উদ্ভিদ কোষ যা হলো অটোট্রফিক। এবার খুব ভালো করে খেয়াল করবা, হেটারোট্রফিক আর অটোট্রফিক এই দুটো শব্দের অর্থ কি? অটোট্রফিক কোষ, যেই কোষগুলোর কন্ট্রোল বা নিয়ন্ত্রণটা তার নিজের কাছেই বিদ্যমান, তাকে বলা হয় অটোট্রফিক কোষ। হেটারোট্রফিক কোষ, হেটারো শব্দের অর্থ হচ্ছে ভিন্ন, তার মানে যেই কোষের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ অন্য কোষের হাতে, অর্থাৎ এই কোষটা অন্য কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই কোষটাকে বলা হবে হেটারোট্রফিক কোষ। তাহলে যেই কোষ নিজে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেটা অটোট্রফিক কোষ, আর যেই কোষ অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা হলো হেটারোট্রফিক কোষ। এবার আমরা মেইন সংজ্ঞাতে আসবো, এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়াটা কি ছিল। একটু ভালো করে খেয়াল করো, পোষক কোষের শুরুতেই কি ছিল? নিউক্লিয়াস ছিল। তাহলে নিউক্লিয়াস যুক্ত একটা পোষক কোষে বায়বীয় ব্যাকটেরিয়া এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া দুইটাই প্রবেশ করছে। তাহলে নিউক্লিয়াস বিশিষ্ট একটা পোষক কোষের অভ্যন্তরে বায়বীয় ব্যাকটেরিয়া এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া দুইটাই প্রবেশ করে। এই দুটো প্রবেশ করার পরে টিকে থাকার যেই ক্ষমতা বা টিকে থাকার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া। তাহলে সংজ্ঞাটাকে একটু গোছায় যদি বলি, নিউক্লিয়াস বিশিষ্ট পোষক কোষে বায়বীয় ব্যাকটেরিয়া এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, এই দুটো ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়াকে বলা হবে এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া। এখানে একটা বিষয় মনে রাখবা, টিকে থাকতে গিয়ে এরা কি করছে? বায়বীয় ব্যাকটেরিয়াটা রূপান্তরিত হয়ে মাইটোকন্ড্রিয়া তৈরি করে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ায় রূপান্তর হয়। আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া এইটা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। এই রূপান্তরের মাধ্যমে কিন্তু এরা টিকে থাকে। তাহলে নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে
বায়বীয় ব্যাকটেরিয়া এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া। ক্লিয়ার? এটা গেল 8 নম্বর টপিকস। আমাদের সর্বশেষ টপিকস 9 নম্বর টপিকস। ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে নাকি ছোট হচ্ছে? এই একই পড়াই আমরা যখন মেইন ক্লাসে পড়বো, পড়তে অনেক কম সময় লাগবে, কারণ তখন আমাদের এতগুলো টপিকস লিখতে হবে না। কিন্তু যেহেতু তোমাদের সবার কাছে বই নেই, এই কারণে আমাকে অনেক টপিকস লিখতে হচ্ছে। না হলে আমরা আসলে এর ভেতরেও আরো অনেক টপিকস আছে যা আরো ডিপলি বোঝাতে পারতাম। টপিক নাম্বার 9, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। আচ্ছা, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস, এইখানে প্রথমত দুইজন বিজ্ঞানী নাম হচ্ছে বিজ্ঞানী অপারিন। আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিসে প্রথমত দুইজন বিজ্ঞানী মতবাদ দেন। বিজ্ঞানী হচ্ছে অপারিন এবং হালডেন। অপারিন এবং হালডেন। অপারিন এবং হালডেন এই দুইজন বিজ্ঞানী কি বলেন? এই দুইজন বিজ্ঞানী বলেন আমাদের যে আদি বায়ুমণ্ডল ছিল, আদি বায়ুমণ্ডলে কি কি উপাদান বিদ্যমান? মিথেন গ্যাস বিদ্যমান, অ্যামোনিয়া বিদ্যমান, পানি বিদ্যমান, হাইড্রোজেন বিদ্যমান, কিন্তু কোনো মুক্ত অক্সিজেন বিদ্যমান ছিল না। মানে প্রথমত বিজ্ঞানী অপারিন আর হালডেন এই দুইজন বিজ্ঞানী বলেন আদি বায়ুমণ্ডলে 4 ধরনের গ্যাস ছিল, মিথেন, অ্যামোনিয়া, পানি এবং হাইড্রোজেন, কিন্তু কোনো মুক্ত অক্সিজেন ছিল না। তাহলে বিজ্ঞানী দুইজনের নাম কি? বিজ্ঞানী অপারিন আর একজন বিজ্ঞানী হালডেন। অপারিন এবং হালডেন। পরবর্তীতে বিজ্ঞানী মিলার এবং বিজ্ঞানী উরে। বিজ্ঞানী মিলার এবং উরে এই দুজন বিজ্ঞানী বলেন এই যে 4টা উপাদান, এই 4টা উপাদানকে প্রথমে একত্রিত করতে হবে। 4টা উপাদানকে একত্রিত করতে হবে। একত্রিত করে যদি পরীক্ষাগারে ইলেকট্রিক শক দেওয়া হয়, তবে এই 4টা উপাদান থেকে তৈরি হয় অ্যামিনো অ্যাসিড। 4টা উপাদান থেকে তৈরি হয় অ্যামিনো অ্যাসিড। এই যে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, এটা হচ্ছে প্রোটিনের মনোমার। অ্যামিনো অ্যাসিড এটা প্রোটিনের গঠনের মূল একক। প্রোটিন গঠনের মূল একক। প্রোটিন গঠনের মূল একক। এইখান থেকেই ধারণা করা হয় যে আদিমকালে বা আদিম যুগে সরল আরএনএ বিদ্যমান ছিল। ওই সরল আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। তাহলে সরল আরএনএ থেকে কি তৈরি হবে? প্রোটিন। আর ওই প্রোটিনের মূল একক কি ছিল? অ্যামিনো অ্যাসিড। এই তত্ত্বটাকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। তাহলে 4টা বিজ্ঞানীর নাম কি কি? প্রথমত বিজ্ঞানী অপারিন, তারপরে বিজ্ঞানী হালডেন। এই দুইজন বিজ্ঞানী বলেন মিথেন, অ্যামোনিয়া, পানি আর হাইড্রোজেন বিদ্যমান, কোনো মুক্ত অক্সিজেন নেই। আর পরবর্তীতে বিজ্ঞানী মিলার এবং উরে এই দুইজন বিজ্ঞানী বলেন পরীক্ষাগারে 4টা উপাদানকে একত্রিত করে ইলেকট্রিক শক দিলে পাবো কি? অ্যামিনো অ্যাসিড, যা প্রোটিনের মূল একক। এইখান থেকে ধারণা করা হয় যে আদিম যুগ ছিল সরল আরএনএ। আদিম যুগে সরল আরএনএ ছিল এবং ওটা থেকে তৈরি হবে কি? প্রোটিন। পরবর্তীতে এটা থেকে প্রোটিন তৈরি হয়, আর ওই প্রোটিনের একক ছিল হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এই তত্ত্বটাকে বলা হয় হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। তাহলে আমাদের 9 নম্বর পর্যন্ত টপিকস শেষ হলো। আচ্ছা, এবার হচ্ছে আমরা যতটুকু পর্যন্ত পড়লাম, এইখানে পরীক্ষায় কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ কি কি আছে। আমাদের পরীক্ষায় কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে মূলত 7 নম্বর টপিকসটা, কোষের প্রকারভেদ। এইটা আর একটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কোন কোন টপিকস।
আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ টপিকস হলো নামকরণের ইতিহাস, সবথেকে ক্ষুদ্র কোষ, বৃহৎ কোষ, দীর্ঘতম কোষ, কোষের প্রকারভেদ, কোশ্চেন এবং এমসিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। 1 মার্কের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া কি। গুড। দেখ, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। এবার তোমাদের হোমওয়ার্ক বা বাসার কাজ। বাসার কাজ হচ্ছে আমি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা বলছি এই সবগুলো টপিকস, অর্থাৎ 1 নাম্বার টপিকস থেকে 9 নাম্বার টপিকস পর্যন্ত সবগুলো ক্রমান্বয়ে অ্যাসাইনমেন্ট আকারে লিখবা। অ্যাসাইনমেন্ট মানে কি, তুমি বায়োলজির জন্য একটা আলাদা এসডব্লিউ খাতা তৈরি করবা না, এটা করবা কিন্তু আরো পরে। প্রথমত যে কাজটা করবা সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য 2টা বা 3টা সাদা কাগজ নেবা। সম্পূর্ণ নোট তুমি যেভাবে করো, সম্পূর্ণ পরীক্ষার খাতে ঠিক যেভাবে তুমি উপস্থাপন করো, ওই একইভাবে 1 নাম্বার থেকে 9 নাম্বার পর্যন্ত সবগুলো টপিকস খাতায় লিখবা। এবং এই টপিকস গুলা আমি হচ্ছে তোমাদের কাছ থেকে ইনবক্সে নিয়ে নিব। ক্লিয়ার এইটুকু? যাই হোক, সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকো।